আমরা এখন শুরু করব ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের আগের ক্লাসে করা অ্যাকাউন্টিং রেশিওজের সেকেন্ড পার্ট। আগের ক্লাসে আমরা জেনেছিলাম অ্যাকাউন্টিং রেশিও কী, তাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, সেটা আমাদের কি সুবিধা বা কি কাজে লাগে এবং তার কি কি লিমিটেশনস আছে। আজকে আমরা এই যে ক্লাসিফিকেশন করেছিলাম তারই একটা এক্সটেন্ডেড পোর্শন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের লিকুইডিটি রেশিও। সাধারণত কোনো প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা এবং ঋণ পরিশোধ করবার ক্ষমতা নির্ধারণের জন্য আমাদের এই লিকুইডিটি রেশিওর দরকার হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি লিকুইডিটি রেশিওস আর ক্যালকুলেটেড টু মেজার দ্য শর্ট টার্ম সলভেন্সি অফ দ্য বিজনেস, দ্যাট ইজ দ্য ফার্মস এবিলিটি টু মিট ইটস কারেন্ট অব্লিগেশন। অর্থাৎ লিকুইডিটি রেশিও আমাদের কি কাজে ব্যবহার করা হয়? লিকুইডিটি রেশিও আমাদের শর্ট টার্ম সলভেন্সি অ্যানালিসিস করবার কাজে ব্যবহার করা হয়। শর্ট টার্ম সলভেন্সি বলতে আমরা কি বুঝি? শর্ট টার্ম সলভেন্সি বলতে আমরা বুঝি একটা ফার্মের কারেন্ট যে অব্লিগেশনসগুলো রয়েছে সেটাকে মিট করবার ক্যাপাসিটিকে। These are analyzed by looking at the amount of current asset and current liabilities in the balance sheet. এটা আমরা কি করে অ্যানালিসিস করব? এটা আমরা অ্যানালিসিস করব একটা ব্যালেন্স শিটের, একটা ফার্মের যে ব্যালেন্স শিট থাকে তাতে যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস দেওয়া থাকে তার বেসিসে আমরা এই লিকুইডিটি রেশিওর অ্যানালিসিস করব। The ratios included in this category are কারেন্ট রেশিও অ্যান্ড কুইক রেশিও। অর্থাৎ লিকুইডিটি রেশিওর মধ্যে আমরা মেনলি দুটো রেশিওকেই বুঝে থাকি, একটা হচ্ছে আমাদের কারেন্ট রেশিও এবং একটা হচ্ছে আমাদের কুইক রেশিও। তাহলে আমরা এবার দেখে নিই আমাদের কারেন্ট রেশিও বলতে আমরা কি বুঝি। Current ratio is the proportion of current assets to current liabilities. It is expressed as follows. কারেন্ট রেশিও মানে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। অর্থাৎ আমরা এখানে বলতে পারি কারেন্ট রেশিও বলতে আমরা কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিসের একটা প্রপোর্শনকে বুঝে থাকি। তাই এটাকে যদি আমরা রেশিওর আকারে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি কারেন্ট রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লাইবিলিটিস। Current assets include current investment, inventories, trade receivables, তার মধ্যে আমার রয়েছে debtors and bills receivables, cash and cash equivalent, short term loan and advances, and other current assets such as prepaid expenses, advance tax, accrued income, etc. আর কারেন্ট লাইবিলিটি বলতে আমরা বুঝবো current liabilities include short term borrowing, trade payable, creditors and bills payable, other current liabilities and short term provision. তাহলে এই যে কারেন্ট রেশিও কম্পিউট করবার সময় আমাদের কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিসের দরকার, তাহলে সেগুলোর মধ্যে কোন কোনগুলো আমাদের ইনক্লুড হচ্ছে সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করে নিলাম। অর্থাৎ ব্যালেন্স শিটে যখন তোমরা কারেন্ট অ্যাসেটটাকে কম্পিউট করবে তখন তার মধ্যে এই কারেন্ট ইনভেস্টমেন্ট, ইনভেন্টারিজ, ট্রেড রিসিভেবলস এগুলো সমস্ত কিছুই আসবে। আবার কারেন্ট লাইবিলিটিস বলতে আমরা শর্ট টার্ম বরোয়িং, ট্রেড পেয়েবেল, ক্রেডিটার্স, বিলস পেয়েবেল, কারেন্ট লাইবিলিটি সমস্ত কিছুকেই বুঝে থাকি। এর মধ্যে একটা জিনিস তোমরা দেখবে যেটা তোমাদের রয়েছে শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্সেস। তাহলে এটা কোন লোন? কারণ আমরা জানি লোন আমাদের ক্ষেত্রে লাইবিলিটি, সেই কারণে আমরা এটা লাইবিলিটি সাইডে বসাই। কিন্তু আমার কোম্পানি যখন অন্য কাউকে শর্ট টার্ম বেসিসে লোন প্রোভাইড করে তখন সেটা কিন্তু আমার অ্যাসেট হয়ে যায়, এবং যেহেতু এটা শর্ট টার্ম লোন সেই জন্য এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেটের পার্ট। এবার আমরা দেখব আমাদের যেই কারেন্ট রেশিওটা রয়েছে সেটার সিগনিফিকেন্স কী বা সেটা আমাদের জন্য কেন দরকার। ইট প্রোভাইডস এ মেজার অফ ডিগ্রি টু হুইচ কারেন্ট অ্যাসেটস কভার দ্য কারেন্ট লাইবিলিটিস। অর্থাৎ এটা হচ্ছে একটা মেজারমেন্ট যেটা দিয়ে আমরা বুঝতে পারি আমাদের কতটা কারেন্ট অ্যাসেট রয়েছে যেটা দিয়ে আমরা কারেন্ট লাইবিলিটিসকে গার্ড করতে পারবো। The excess of current assets over current liabilities
provide a measure of safety margin available against uncertainty in realization of current asset and flow of fund। তাহলে কারেন্ট অ্যাসেটটা আমাদের কেন বেশি থাকা দরকার কারেন্ট লাইবিলিটিসের থেকে? কারণ এটা আমাদের সেফগার্ড হিসেবে কাজ করবে। কিসের সেফগার্ড? আমরা জানি কারেন্ট অ্যাসেট বলতে আমরা সেই সমস্ত অ্যাসেটগুলোকেই বুঝি যেগুলো সাধারণত একটা নির্দিষ্ট যে হিসাব বছর থাকে তাতে আমরা এটাকে ক্যাশে কনভার্ট করতে পারি, কিন্তু হতেই পারে যে আমাদের সেটাকে ক্যাশে কনভার্ট করবার ক্ষেত্রে কিছু অসুবিধা হলো। সেই জন্য আমাদের বলা হয় কারেন্ট অ্যাসেটকে সবসময় কারেন্ট লাইবিলিটিসের থেকে বেশি রাখতে হবে, যাতে আমরা কারেন্ট লাইবিলিটিসটাকে একটা প্রোটেকশন দিতে পারি। The ratio should be reasonable. It should neither be very high or very low. Both the situation have their inherent disadvantages. অর্থাৎ এই যে রেশিও সেটা আমাদের কিন্তু একটা স্পেসিফিক ওয়েতে হওয়া প্রয়োজন, কারণ আমরা যদি খুব বেশি এই রেশিওটা হয়ে যায় বা খুব কম এই রেশিওটা হয়ে যায় তাহলে দুটোই কিন্তু আমাদের অর্গানাইজেশনের জন্য থ্রেটেন্ড। কেন সেটা আমাদের থ্রেটেড? এ very high current ratio implies heavy investment in current asset, which is not good sign as it reflects the underutilization or improper utilization of resources. আমরা তো শুরু থেকেই বলছি যে আমাদের কারেন্ট অ্যাসেট বেশি হওয়া প্রয়োজন, যাতে সেটা কারেন্ট লাইবিলিটিকে একটা সেফগার্ড দেয় এবং একটা অর্গানাইজেশনের লিকুইডিটিটা মেনটেন করতে পারে। তাহলে আমাদের স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে কারেন্ট রেশিও যদি বেশি হয় তাহলে তো সেটা আমাদের অর্গানাইজেশনের জন্য ভালো সাইন, কিন্তু সবসময় কারেন্ট রেশিও বেশি হলেই সেটা কিন্তু অর্গানাইজেশনের জন্য যে ভালো হবে তা নয়। কারণ কারেন্ট রেশিও হাই অনেক কারণেই হতে পারে, যেমন আমাদের অর্গানাইজেশন যদি কারেন্ট অ্যাসেটে বেশি ইনভেস্টমেন্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কারেন্ট অ্যাসেটটা বেশি হবে। সেক্ষেত্রে তোমরা যদি কারেন্ট রেশিওর ফর্মুলায় বসাও তাহলে ওপরের যে কারেন্ট অ্যাসেট থাকবে সেটা যত বেশি হবে আমাদের কারেন্ট রেশিওটাও তত বেশি আসবে। কিন্তু আমরা যদি বেশি পরিমাণে কারেন্ট অ্যাসেটে ইনভেস্টমেন্ট করে দিই তাহলে তার দুটোই মানে হতে পারে। ফার্স্ট ওয়ান হতে পারে আমাদের প্রচুর কারেন্ট অ্যাসেট আছে যেগুলো আইডল পড়ে রয়েছে, যেগুলোকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না, বা আরেকটা হচ্ছে যে আমরা কারেন্ট অ্যাসেটটাকে এতটাই ইমপ্রপার ওয়েতে ইউটিলাইজ করছি যেটা আমাদের ওয়েস্টেজকে টু সাম এক্সটেন্ট বাড়িয়ে দিচ্ছে। তাই হাই কারেন্ট রেশিও মানে খুব যদি কারেন্ট রেশিওটা বেশি হয়ে যায় তাহলে সেটাও কিন্তু অর্গানাইজেশনের পক্ষে চিন্তার বিষয়। A low ratio endangers the business and put it at risk of facing a situation where it will not be able to pay its short-term debt on time. আবার অপর দিকে আমাদের যদি কারেন্ট রেশিওটা খুব কম হয়ে যায়, কারেন্ট রেশিও কম হওয়ার অর্থ কি? কারেন্ট রেশিওর ফর্মুলা আমরা আগেরটাতেই দেখেছি, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। অর্থাৎ কারেন্ট লাইবিলিটিস যদি আমাদের বাড়তে শুরু করে তাহলে কারেন্ট রেশিওটা কিন্তু আমাদের কমতে শুরু করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রপার কারেন্ট অ্যাসেট নেই যেটা দিয়ে আমরা ইমিডিয়েট পেমেন্ট করে দিতে পারবো। অর্থাৎ অর্গানাইজেশনের যে রিপেমেন্ট ক্যাপাসিটি সেটা কিন্তু এই লো কারেন্ট অ্যাসেট দিয়েই আমাদের অনেকটা পরিমাণেই খর্ব হবে। সুতরাং আমাদের ক্ষেত্রে যদি কারেন্ট রেশিও লো হয় সেটাও কিন্তু কেন হচ্ছে তার প্রপার অ্যানালিসিস আমাদের করা প্রয়োজন। সেই জন্য সাধারণত আমরা একটা সেফেস্ট স্ট্যান্ডার্ড মেনটেন করি যার কাছাকাছি থাকলে আমরা বলতে পারি আমাদের অর্গানাইজেশনের লিকুইডিটি কন্ডিশন ভালো রয়েছে, যেটা হচ্ছে আমাদের 2:1। অর্থাৎ আমি যদি আরেকটু অ্যানালিসিস করে বলতে চাই তাহলে আমাদের 1 টাকার কারেন্ট লাইবিলিটি পে করার জন্য আমাদের অর্গানাইজেশনে 2 টাকার কারেন্ট অ্যাসেট থাকা প্রয়োজন। অর্থাৎ কারেন্ট অ্যাসেটের হাফ কারেন্ট লাইবিলিটি যদি হয়ে থাকে তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে অর্গানাইজেশনটা লিকুইডিটি পজিশন কিন্তু অনেক ভালো থাকবে। তাহলে চলো এবারে আমরা একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে কারেন্ট রেশিওকে কম্পিউট করে নিই। ক্যালকুলেট দ্য কারেন্ট রেশিও ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান। এখানে তোমাদের কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে যেটা দিয়ে তোমাদের কারেন্ট রেশিওটাকে মেজার করতে হবে।
আমরা সলিউশনে যাওয়ার আগে একটা কথা মনে রাখবো, যদি আমাদের এক্ষেত্রে এরকম সহজ ওয়েতে বা ফ্ল্যাট ওয়েতে কোনো একটা স্পেসিফিক রেশিও বার করতে বলে, তাহলে আমরা প্রথমে সেই রেশিওর ফর্মুলাটা লিখে নেব, তাহলে আমাদের নিজেদেরই সুবিধা হবে। এখানে আমরা জানি, তাই জন্য আমরা জানি কারেন্ট রেশিও বার করতে দুটো জিনিসের আমাদের দরকার হয়, সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি। তাহলে আমরা এক্ষেত্রে প্রথমে কারেন্ট অ্যাসেটটাকে এখান থেকে বার করবার চেষ্টা করি। তোমাদের যেটা গিভেন ফিগার রয়েছে তাতে দেখো শুরুর থেকে তোমাদের যে চারটে আইটেম রয়েছে, অর্থাৎ ইনভেন্টারিজ, ট্রেড রিসিভেবল, অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এইগুলো সমস্ত কটাই কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেটের পার্ট। তাই এদের গিভেন ভ্যালুকে আমরা যোগ করছি, যোগ করলে আমরা পাচ্ছি আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে 1,34,000 টাকা। নেক্সট আমরা চলে যাব কারেন্ট লাইবিলিটিসে। কারেন্ট লাইবিলিটিস মানে হচ্ছে আমাদের শেষ থেকে আমাদের যে দুটো আইটেম রয়েছে সেগুলো হচ্ছে ট্রেড পেয়েবলস অ্যান্ড শর্ট টার্ম বরোয়িংস। তাহলে এগুলোকে যদি আমরা যোগ করি গিভেন ফিগার অনুযায়ী, তাহলে আমাদের টোটাল কারেন্ট লাইবিলিটি আসবে 1,04,000। সুতরাং আমরা যখন কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি দুটোই পেয়ে গেছি, তাহলে কারেন্ট রেশিও কিন্তু আমরা বার করতে পারবো। সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট ইজ টু কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ এটাকে আমরা একদম সিম্পলিফাই করলে আসবে 1.29:1। এখানে তোমাদের একটা জিনিসই বলার আছে যে কারেন্ট অ্যাসেট জেনারেলি কিছু কোনগুলো হয় সেগুলো আমাদের সবসময় মনে থাকে, কিন্তু ট্রেড রিসিভেবল, অ্যাডভান্স ট্যাক্স বা শর্ট টার্ম লোন যদি অ্যাসেট সাইডে থাকে, ক্যাশ ইকুইভ্যালেন্ট, এগুলোও কিন্তু কারেন্ট অ্যাসেট হয়। তাই যেগুলো একটু অন্য রকম সেগুলোকে ভালো করে মুখস্থ করে নেবে, না হলে কিন্তু তোমাদের পরীক্ষায় অঙ্ক করতে গেলে নিজেদেরই কনফিউশন হয়ে যাবে। এবারে আমরা চলে যাব কুইক রেশিওয়ে। এখানে আমরা আগে জেনে নেব কুইক রেশিও বলতে আমরা কি বুঝি। কুইক রেশিও ইজ দ্য রেশিও অফ কুইক অর লিকুইড অ্যাসেট টু কুইক লাইবিলিটিস। তাহলে আমরা এটাকে যদি রেশিও হিসেবে এক্সপ্রেস করতে যাই, তাহলে আমরা বলতে পারি কুইক রেশিও ইকুয়াল টু কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লাইবিলিটিস। এবারে আমাদের জানতে হবে কুইক অ্যাসেট বলতে আমরা কি বুঝি। Quick assets are defined as those assets which are quickly convertible into cash, অর্থাৎ যেটাকে যে কারেন্ট অ্যাসেটগুলোকে আমরা খুব দ্রুত ক্যাশে কনভার্ট করে নিতে পারি সেগুলোকে আমরা কুইক অ্যাসেট বলে থাকি। তাহলে আমরা কিভাবে কুইক অ্যাসেটটা কম্পিউট করি? কুইক অ্যাসেট কম্পিউট করবার সময় দেখো, উই এক্সক্লুড ইনভেন্টারিজ অ্যাট দ্য end and other current assets such as prepaid expenses, advance tax etc. from the current asset। তাহলে আমরা যখন কুইক অ্যাসেট কম্পিউট করব তখন কুইক অ্যাসেটের থেকে আমাদেরকে কি বাদ দিতে হবে? ক্লোজিং স্টকের যে ইনভেন্টারি রয়েছে, মানে ক্লোজিং ইনভেন্টারি যেটা রয়েছে, প্রিপেড এক্সপেন্সেস, অ্যাডভান্স ট্যাক্স ইত্যাদি। তাহলে আমাদের মনে হতেই পারে যেখানে আমরা লিকুইড মানে কারেন্ট রেশিও দিয়ে লিকুইডিটিটা মেজার করছি, সেখানে আমাদের কুইক রেশিওর দরকার কি এবং কুইক অ্যাসেটই বা কম্পিউট করবার দরকার কি। আমরা যখন পড়েছিলাম রেশিওর ডিসঅ্যাডভান্টেজেস বা লিমিটেশনসগুলো, তখন আমরা দেখেছিলাম যে রেশিও আমাদের একটা প্রাইমারিলি অ্যানালিসিস করতে পারে আমাদের অর্গানাইজেশনের কীরকম অবস্থা রয়েছে। এই ড্রব্যাকের ওপর বেস করেই আমাদের কুইক রেশিওর কনসেপ্টটা এসছে। আমরা কারেন্ট রেশিও বার করেছিলাম যেখানে আমাদের কারেন্ট অ্যাসেট ছিল। কারেন্ট অ্যাসেটের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে ক্লোজিং স্টক। এই ক্লোজিং স্টক কিন্তু যদি বেশি থাকে তার মানে আমার কারেন্ট অ্যাসেটও কিন্তু বেশি শো করবে। কিন্তু দীর্ঘদিন ধরে যদি আমাদের স্টক ক্লোজিং স্টক হতে থাকে, মানে স্টকটা যদি আমরা ফুললি ইউটিলাইজ না করতে পারি, তাহলে সেটা আমাদের অ্যাকাউন্টিংয়ে থেকে যাবে ঠিকই, কিন্তু সেটা ইন রিয়েলিটি কিন্তু হতে পারে অবসোলেট হয়ে যাবে। তার ফলে ক্লোজিং স্টকের যে রিয়েল ভ্যালুটা শো করছে সেটা কিন্তু আদেও তার রিয়েল ভ্যালু নয়। সেই জন্য আমাদের এক্ষেত্রে ইনভেন্টারিজকে যেটা আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, যে ইনভেন্টারিজ আছে সেটাকে কিন্তু আমাদেরকে এখান থেকে বাদ দিয়ে দিতে হয়। সিমিলার ওয়েতেই কিন্তু আমাদের প্রিপেড এক্সপেন্সেস, অ্যাডভান্স ট্যাক্স এগুলোকে আমরা বাদ দিয়ে থাকি। এবার আমরা জানবো কুইক লাইবিলিটিস কি।
কুইক লাইবিলিটিজে আমরা ব্যাংক ওভারড্রাফটকে বাদ দিয়ে থাকি কারেন্ট লাইবিলিটিজের থেকে। এবার মনে হতে পারে ব্যাংক ওভারড্রাফট তো আমাদের কারেন্ট লাইবিলিটিজেই আসে, তাহলে আমরা কুইক রেশিও ক্যালকুলেট করবার সময় সেটাকে বাদ দিচ্ছি কেন? কারণ কুইক রেশিও যখন আমরা কম্পিউট করছি তখন আমরা সেই সমস্ত লাইবিলিটিকেই ধরবো যেগুলো আমাদের একদম অন ডিমান্ড পেমেন্ট করে দিতে হবে। কিন্তু ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংকের সঙ্গে যেগুলো থাকে যেমন ক্যাশ ক্রেডিট, এই সমস্ত আইটেমগুলো যখন আমরা নিই তখন সেটা আমাদের শর্ট টার্ম লাইবিলিটি হয় ঠিকই, কিন্তু আমরা ব্যাংকের সঙ্গে সেক্ষেত্রে কিন্তু একটা চুক্তিবদ্ধ হয়ে যাই এবং তার একটা স্পেসিফিক টাইম পিরিয়ড দেওয়া থাকে সেটাকে পরিশোধ করবার। সুতরাং এগুলো আমাদের কারেন্ট লাইবিলিটিসের পার্ট হলেও সেগুলোকে ইমিডিয়েটলি আমাকে পেমেন্ট করতে হবে সেটার কিন্তু দরকার থাকে না। সেই জন্য আমরা ব্যাংক ওভারড্রাফট বা ক্যাশ ক্রেডিট বা ব্যাংকের সাথে যে আমাদের ট্রানজাকশনগুলো হচ্ছে এবং যার স্পেসিফিক টাইম পিরিয়ড আমাদের গিভেন থাকে সেগুলো কারেন্ট লাইবিলিটিসের আন্ডারে আনলেও সেগুলো কিন্তু কুইক লাইবিলিটিসের আন্ডারে আমরা আনবো না। তাহলে এটা আমরা কেন ক্যালকুলেট করব? ইট ইজ ক্যালকুলেটেড টু সার্ভ অ্যাজ আ সাপ্লিমেন্টারি চেক অন লিকুইডিটি পজিশন অফ দ্য বিজনেস অ্যান্ড ইজ দেয়ারফর অলসো নোন অ্যাজ অ্যাসিড টেস্ট রেশিও। অর্থাৎ এটা আমাদের একটা সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করে যেখানে আমরা একটা অর্গানাইজেশনের তারল্যকে বা লিকুইডিটি কন্ডিশনকে বুঝতে পারি এবং এই কারণেই এটাকে আমরা অ্যাসিড টেস্ট রেশিও বলে থাকি। সাধারণত আমরা যখন ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে লোন নিই তখন আমাদের কিন্তু সেই সমস্ত অর্গানাইজেশন বা ব্যাংক দেখে আমার অর্গানাইজেশনের যে লিকুইডিটি কতটা বা তারল্য কতটা, মানে আমরা কত সহজে অন টাইমে সেই ডিমান্ডগুলোকে পেমেন্ট করে দিতে পারবো। এটাই কিন্তু আমাদের লিকুইডিটি রেশিওর মেন ইম্পর্টেন্স। তাহলে আমরা এবার জেনে নেব আমাদের কুইক রেশিওর সিগনিফিকেন্স কি। The ratio provides a measure of capacity of the business to meet its short-term obligation without any flaw. অর্থাৎ এটা দিয়ে আমরা একটা অর্গানাইজেশনের শর্ট টার্ম যে অব্লিগেশন থাকবে সেগুলোকে খুব সহজেই পরিশোধ করতে পারি। Because of exclusion of non-liquid current asset, it is considered better than current ratio as a measure of liquidity position of the business. যেহেতু এখানে নন লিকুইড অ্যাসেটসগুলোকে আমরা বাদ দিয়ে থাকি সেই জন্য কারেন্ট রেশিওর থেকে কুইক রেশিওকে অনেক এফেক্টিভ মেজার ধরা হয় আমাদের বিজনেসের লিকুইডিটি পজিশন জাজ করবার জন্য। তাহলে আমাদের সেফ কুইক রেশিও কত? আমাদের স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে 1:1. Unnecessary low ratio will be very risky and a high ratio suggests unnecessary deployment of resources in otherwise less profitable short term investment. অর্থাৎ যেরকম আমরা কারেন্ট রেশিওর ক্ষেত্রেও দেখেছিলাম ঠিক একই রকমভাবে কুইক রেশিও কিন্তু খুব বেশি বা খুব কম হয়ে গেলে সেটা কখনোই অর্গানাইজেশনের জন্য ভালো সাইন হবে না, কারণ তার মানে হচ্ছে আইদার আমাদের যে রিসোর্সেসগুলো রয়েছে সেগুলোর আমরা প্রপার ইউটিলাইজেশন করতে পারছি না বা আমরা যে শর্ট টার্ম ইনভেস্টমেন্টগুলো করেছি সেগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে আর প্রফিটেবল হচ্ছে না। এবারে আমরা ঠিক একই রকমভাবে একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে কুইক রেশিও কম্পিউট করব। তোমরা এক্ষেত্রে দেখো তোমাদের কোয়েশ্চেনে একটা অঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কুইক রেশিও কম্পিউট করতে বলা হয়েছে। আমরা হিসাবের সুবিধার জন্য আগের প্রশ্নের যে ফিগার সেই ফিগার্সগুলোই রেখেছি এবং একই আইটেমস নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কুইক রেশিও মানে আমরা সলিউশনের আগেই জানি আমাদের কুইক অ্যাসেট আর কুইক লাইবিলিটিসের পরিমাণ বার করে নিতে হবে। তাহলে কুইক অ্যাসেট আমরা প্রথমে বার করব। কুইক অ্যাসেট মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টারিজ মাইনাস অ্যাডভান্স ট্যাক্স। অর্থাৎ এক্ষেত্রে আমরা আগের অঙ্ক থেকে আমরা জানি আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট কম্পিউট করে আমাদের এসছিল 1,34,000 টাকা। তার থেকে আমরা ইনভেন্টারিজ আর অ্যাডভান্স ট্যাক্সকে লেস করে দিয়েছি, তাতে আমাদের এসছে 80,000 টাকা। এখানে আমি একটা কথা বলে রাখবো, যেহেতু এক্ষেত্রে আমাদের কারেন্ট অ্যাসেট আগেই কম্পিউট করা ছিল সেই জন্য আমরা এখানে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টারিজ আর অ্যাডভান্স ট্যাক্সকে মাইনাস করে দিয়েছি। কিন্তু এটা যদি একটা ফ্রেশ অঙ্ক হয়, মানে এটাই যদি তোমাদের শুরুর অঙ্ক হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের কারেন্ট অ্যাসেট কম্পিউট করে সেখান থেকে আবার ইনভেন্টারি আর অ্যাডভান্স ট্যাক্স মাইনাস করতে গেলে টাইম বেশি লাগবে। তার থেকে তোমরা যখন কারেন্ট অ্যাসেট কম্পিউট করবে তখন
ইনভেন্টারিজ আর অ্যাডভান্স ট্যাক্সকে অলরেডি বাদ দিয়েই কম্পিউট করবে, তাহলে তোমাদের সেক্ষেত্রে কুইক অ্যাসেট কিন্তু একেবারেই বেরিয়ে যাবে, আর কারেন্ট অ্যাসেট থেকে সেটাকে মাইনাস করতে হবে না। সেম রুল কিন্তু আমাদের কারেন্ট লাইবিলিটিজের জন্যও, যেহেতু কুইক লাইবিলিটিজের জন্যও, যেহেতু আমাদের কারেন্ট লাইবিলিটিজ অলরেডি কম্পিউট করা ছিল, সেই জন্য আমরা কারেন্ট লাইবিলিটিজের থেকে ব্যাঙ্ক ওভারড্রাফটকে মাইনাস করে দিয়েছি, এবং তার ফলে আমাদের ফিগার এসছে 1,00,000 টাকা। কিন্তু এটাই যদি ফ্রেশ অঙ্ক হতো, তাহলে আমরা আর কারেন্ট লাইবিলিটি কম্পিউট করে তার থেকে ব্যাঙ্ক ওভারড্রাফট বাদ দিতাম না, ব্যাঙ্ক ওভারড্রাফট ছাড়া বাকি যে আইটেমসগুলো আছে সেগুলোকে যোগ করতাম, তাহলে একবারেই কুইক লাইবিলিটিস পেয়ে যেতাম। তাহলে সেক্ষেত্রে আমরা যখন কুইক রেশিও কম্পিউট করব, তখন আমরা দেখব কুইক অ্যাসেট ইজ টু কুইক লাইবিলিটিস। তাহলে সেরকম করলে আমাদের যেটা আসবে ফিগারটা, সেটা হচ্ছে আমাদের 0.8:1। এবারে আমরা চলে যাব আমাদের থার্ড ইলাস্ট্রেশনে। থার্ড ইলাস্ট্রেশনটা একটু পড়ে নেব। X Limited has a current ratio of 3.5:1 and quick ratio of 2:1. If excess of current asset over quick asset is represented by inventories rupees 24,000, ক্যালকুলেট কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস। অর্থাৎ এখানে দেখো আমাদের কারেন্ট রেশিও আর কুইক রেশিওটা গিভেন রয়েছে, আর কারেন্ট অ্যাসেট আর কুইক অ্যাসেটের মাঝখানে ডিফারেন্সটা আমাদের দিয়ে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আমাদের ইনভেন্টারিজের জন্য। এবার তোমাদের কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিসটা বাদ দিতে হয়েছে। রেশিওর অঙ্কে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন, মানে হতে পারে তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে রেশিও কম্পিউট করতে দিল, হতে পারে তোমাদের এরকম মিসিং ফিগার দিয়ে রেশিও কম্পিউট করতে দিল যেখানে কোনো একটা ইনফরমেশন কিন্তু হিডেন রয়েছে, মানে ফুল প্রুফ ইনফরমেশন তোমাদের কাছে নেই। তাই আমরা এখানে শুরু করি সেই সমস্ত যে আইটেমসগুলো দিয়ে যেগুলো আমরা মোটামুটি জানি। যেমন দেখো, শুরুতেই আমাদের বলে দেওয়ার ছিল কারেন্ট রেশিওর কথা 3.5:1। তার মানে আমাদের এখান থেকে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিসের কিছু ইনফরমেশন আমরা পাবো। আমরা ধরে নিচ্ছি এখানে কারেন্ট লাইবিলিটিস যেহেতু জানি না, তাই এক্স। তাহলে এক্ষেত্রে আমাদের কারেন্ট অ্যাসেট হবে 3.5x এবং কুইক অ্যাসেট হবে আমাদের 2x। কারণ কোথা থেকে আমরা কুইক অ্যাসেটটা পেলাম? কুইক অ্যাসেটটা আমরা কুইক রেশিওর থেকে পেয়েছি। এবারে আমরা জানি কারেন্ট অ্যাসেট আর কুইক অ্যাসেটের ডিফারেন্স হচ্ছে আমাদের 24,000, যেটা কিন্তু আমাদের সেকেন্ড লাইনে গিভেন রয়েছে, এবং যেটা আমাদের কিন্তু ইনভেন্টারিজের জন্য এসছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইনভেন্টারিজ ইকুয়াল টু আমাদের কারেন্ট অ্যাসেট মাইনাস কুইক অ্যাসেট, এবং তাহলে এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি আমাদের ইনফরমেশান থেকে, তাহলে 3.5x মাইনাস 2x ইকুয়াল টু 1.5x ইকুয়াল টু হচ্ছে আমাদের 24,000। মানে আমাদের সোজা কথা কারেন্ট অ্যাসেট মাইনাস কুইক অ্যাসেট হচ্ছে 24,000। এবার কারেন্ট অ্যাসেট যেটা তোমাদের 3.5x জানো, কুইক অ্যাসেটও তোমরা 2x জানো। তার মানে 3.5x মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে তোমাদের 24,000, অর্থাৎ ওই দুটোর মাইনাস করলে আমরা পাবো 1.5x, যেটা হচ্ছে ইকুয়াল টু 24,000। তাহলে এখান থেকে আমরা x এর মান বার করে নিতে পারবো। x এর মান কম্পিউট করলে তোমাদের আসবে হচ্ছে 16,000। তাহলে আমরা শুরুতে x মানে কারেন্ট লাইবিলিটিসকে ধরেছিলাম, তাহলে এক্ষেত্রে কারেন্ট লাইবিলিটিসই হচ্ছে তোমাদের ক্ষেত্রে 16,000, এবং কারেন্ট অ্যাসেট আমরা ধরেছিলাম 3.5x। তাহলে এখানে 3.5 ইন্টু 16,000, যেটা তোমরা ক্যালকুলেট করলে পাবে 56,000। এবারে আমরা চলে যাব আমাদের ফোর্থ ইলাস্ট্রেশনে। এখানে দেখো বলেছে কারেন্ট রেশিও কম্পিউট করতে টোটাল অ্যাসেট, নন কারেন্ট লাইবিলিটিস, শেয়ার হোল্ডার্স ফান্ড, নন কারেন্ট অ্যাসেট বলে দেওয়া রয়েছে। অর্থাৎ আমাদের কারেন্ট রেশিও কম্পিউট করতে যে দুটো ইম্পর্টেন্ট আইটেম লাগে, অর্থাৎ কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি, সেগুলোর ডাইরেক্ট কোনো ইনফরমেশান কিন্তু এখানে দেয়া নেই, মানে আমাদের এগুলোকে কিন্তু রিক্যালকুলেট করতে হবে। আমরা প্রথমে কারেন্ট অ্যাসেটকে রিক্যালকুলেট করবার চেষ্টা করব।
আমরা একদম শুরুতে টোটাল অ্যাসেট ছিল জানি, এবং একদম লাস্টে আমাদের নন কারেন্ট অ্যাসেটের দুটো ফিগার গিভেন রয়েছে। তাহলে টোটাল অ্যাসেট থেকে যদি আমরা নন কারেন্ট অ্যাসেটগুলোকে বাদ দিয়ে থাকি, তাহলে যে ব্যালেন্সটা পড়ে থাকবে সেটাই আমাদের কারেন্ট অ্যাসেট। দেখো, টোটাল অ্যাসেট তোমাদের রয়েছে 3,00,000 টাকা। এর থেকে আমরা নন কারেন্ট অ্যাসেটগুলোকে মাইনাস করছি। নন কারেন্ট অ্যাসেট বলতে আমরা বুঝি ফিক্সড অ্যাসেট এবং নন কারেন্ট ইনভেস্টমেন্টকে, সেটা তোমাদের একদম লাস্টে দিয়ে দেওয়া রয়েছে। তাহলে এগুলোকে যদি আমরা বাদ দিয়ে থাকি, তাহলে আমাদের ক্ষেত্রে কারেন্ট অ্যাসেটস হবে 40,000। এরপরে আমরা কারেন্ট লাইবিলিটিসে যাব। কারেন্ট লাইবিলিটিস আমরা কোথা থেকে পাবো? কারেন্ট লাইবিলিটিস ফার্স্ট অফ অল আমরা পাই টোটাল লাইবিলিটিস থেকে নন কারেন্ট যেগুলো তোমাদের রয়েছে লাইবিলিটি আর শেয়ার হোল্ডারের ফান্ড, সেটাকে মাইনাস করলে। কিন্তু এখানে দেখো, তোমাদের টোটাল লাইবিলিটিসের ফিগার কিন্তু গিভেন নেই। কিন্তু আমরা ছোটোবেলা থেকেই শিখেছি যে আমাদের ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড লাইবিলিটি সাইড সবসময় ইকুয়াল হয়, অর্থাৎ আমাদের যেটা টোটাল অ্যাসেট সেটাই কিন্তু টোটাল লাইবিলিটিস। তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল অ্যাসেট থেকে যদি শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস নন কারেন্ট লাইবিলিটিকে বাদ দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কারেন্ট লাইবিলিটিস পাবো। এখানে আমরা দেখো টোটাল অ্যাসেট থেকেই এগুলোকে বাদ দিয়েছি। তোমরা যদি টোটাল লাইবিলিটি লিখতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু নোটটা অবশ্যই দেবে। তাহলে আমাদের এখানে যে ফিগার্সগুলো রয়েছে সেগুলোকে আমরা যখন ক্যালকুলেট করছি, তখন কারেন্ট লাইবিলিটিস আমরা পাচ্ছি 20,000। এবারে আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিসের ফিগার জানি, সেই থেকে আমরা কারেন্ট রেশিও পেয়ে যাব। সেটা কিন্তু হচ্ছে আমাদের 2:1। অর্থাৎ আজকে আমরা যতটা করলাম তার থেকে এইটুকুই বুঝতে পারলাম যে রেশিওজের যে চ্যাপ্টার আছে সেখান থেকে আমাদের 3 ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে তোমাদের সমস্ত ইনফরমেশান ফ্ল্যাট ওয়েতে দিয়ে দিয়ে ডাইরেক্ট ক্যালকুলেট করতে বলতে পারে, একটা মিসিং ফিগার থাকতে পারে, আর একটা ক্ষেত্রেও তোমাদের ইনফরমেশান গিভেন থাকবে কিন্তু কিছু হিডেন ইনফরমেশান থাকবে বা তোমাদের কিছু অ্যাজাম্পশনের সাহায্য নিতে হবে। সুতরাং এই 3টে ক্যাটাগরি কিন্তু তোমরা খুব ভালো করে করবে। পরের ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে এই চ্যাপ্টারেরই আলোচনা করব।